আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দেখতে দেখতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সময়টা চলে এসেছে। প্যারিস সেন্ট জার্মেই খেলবে চেলসির বিপক্ষে, যেটা কিনা বাংলাদেশের সময় অনুযায়ী জুলাই 1 AM এ খুবই এক্সাইটিং একটা ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে। ক্লাব বিশ্বকাপ শেষ পর্যন্ত কোন টাইমে আসলে আয়োজিত হলো, ফিফা যে লক্ষ্যে এমন একটা বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছে সেটা কতটা পূরণ হয়েছে সেটাকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা করা যায়। তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে এই জিনিসটা প্রথমত বলতে হবে, আরও একবার ক্লাব হিসেবে প্যারিস সেন্ট জার্মেই দেখিয়েছে তাদের স্কোয়াড ডেপথ কতটা। তাদের এই টুর্নামেন্টে বা এই পুরো সিজন জুড়ে ভালো খেলাটা কখনো ফ্লুক ছিল না। অন্যদিকে চেলসি, যারা কিনা হট ফেভারিটদের লিস্টে সেভাবে ছিল না, তারা আস্তে আস্তে তাদের দৃঢ়তা দেখিয়েছে। ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে এনজো মারেস্কার দল ফাইনালে এমন একটা স্পট এখানে তুলে নিয়েছে যার পরে সিজনটা তারা একটা ট্রফি দিয়ে শেষ করতে চাইবে নিঃসন্দেহে বলা যায়। যেহেতু এটা একটা ফাইনাল, অবশ্যই এখানে ফেভারিট তত্ত্ব থাকবে। কে কতটুকু এগিয়ে আছে পিছিয়ে আছে সেটা নিয়ে আলোচনা চলবে এবং কেউ সম্ভবত আমার সাথে এখানে দ্বিমত হবেন না। প্যারিস সেন্ট জার্মেই একেবারে স্পষ্ট ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে থাকা দল। বর্তমান সময়ে তাদের কাছে যে রিসোর্স আছে তার চেয়ে বড় কথা দলের মধ্যে যে বন্ডিংটা আছে, যে ব্র্যান্ডের ফুটবল তারা খেলছে, নকআউট স্টেজে টুর্নামেন্টে যারা যে পরিমাণ আসলে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, প্যারিস সেন্ট জার্মেইকে এখানে এগিয়ে না রাখার আমি বিন্দুমাত্র কোনো কারণ দেখছি না। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে একের পর এক সাফল্য নয়, আপনারা যদি নকআউট স্টেজে তাদের পারফরমেন্সটা দেখেন, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে তারা বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদের মতো হেভি ওয়েট দুই ক্লাবকে বিদায় করে এসেছে। অর্থাৎ প্যারিস সেন্ট জার্মেই কঠিন চ্যালেঞ্জগুলো নকআউট রাউন্ডে কিন্তু আসলে ফেস করেছে। অন্যদিকে যদি আপনি চেলসির দিকে তাকান, তারা খুব একটা বেশি প্যারিস সেন্ট জার্মেইয়ের তুলনায় যে এখন পর্যন্ত সেই বড় রকমের ধাক্কা বা চ্যালেঞ্জ পেয়েছে সেটা বলার কিন্তু সুযোগ নেই। এই টুর্নামেন্টের নকআউটে সর্বশেষ দুটো ম্যাচে পালমেরাসকে 2-1 ব্যবধানে কোয়ার্টার ফাইনালের কথা বলছি এবং সেমিফাইনালে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে 2-0 গোলে হারিয়েছে চেলসি। অবশ্যই তারা তাদের দৃঢ়তা দেখিয়েছে, তবে এখানে পিএসজি যেই অপোনেন্টগুলো ফেস করে এসেছে তার প্রেক্ষিতে আরও একবার ফেভারিট তত্ত্বে প্যারিস সেন্ট জার্মেইয়ের কথাই বলবো। তবে ঘুরে ফিরে যেহেতু একটা ফাইনালে সকল ইকুয়েশন কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যায়, চেলসিও খুবই ভালো একটা ম্যাচ খেলার চেষ্টা করবে। আমি যদি প্লেয়ার বাই প্লেয়ার বা ডিপার্টমেন্ট কম্পেয়ার করি, তাহলে আমার কাছে প্রথমত এটা প্যারিস সেন্ট জার্মেইয়ের দুর্দান্ত অ্যাটাকিং লাইন বনাম চেলসির কিছুটা হলেও অনভিজ্ঞ, বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে এই ডিফেন্স লাইনের মধ্যে হবে। ফাইনাল থার্ডে প্যারিস সেন্ট জার্মেইয়ের দুই ফ্ল্যাঙ্কে দুজন খুবই স্পিডি ফুটবলার খিচা কাভারেজখেলিয়া এবং ডিজারাস ডুয়ে আছেন। এই ডুয়ে এবং কাভারেজখেলিয়াকে বাদ দিলে ওসমান দেমবেলের কথা যদি চিন্তা করেন, তিনিও একজন ফাস্ট উইঙ্গার, তবে তিনি মূলত এখন অনেকটাই ফলস 9 টাইপের একটা পজিশনে খেলছেন। আপনি কাভারেজখেলিয়া, দেমবেলে এবং ডুয়ে প্লেয়ারদের যদি ওভারঅল স্পিড অ্যাজিলিটি দেখেন, এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ফাস্ট অ্যাটাক লাইন এটা। এর পাশাপাশি দুই সাইড থেকে আপনি আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেসকে যখন যোগ করবেন, তারা যে পরিমাণ স্পিডি ফুলব্যাক, তাদের জায়গা থেকে তাদের অ্যাটাকিং পাওয়ার যে অসাধারণ, এক কথায় বলা যায় যে এটাই ইউরোপের সবচেয়ে সেরা আক্রমণাত্মক একটা সাইড। মিডফিল্ডে ফাবিয়ান রুইজ এই টুর্নামেন্টে 3টার মতো গোল করে ফেলেছেন, তাকেও কিন্তু একটা গোল স্কোরিং থ্রেট হিসেবে আপনাকে দেখতে হবে। ভিতিনা এই টুর্নামেন্টে প্রায় প্রত্যেকটা ম্যাচে 100+ সাকসেসফুল পাস খেলছেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ম্যাচ বা গেম কন্ট্রোলার। এখানে এ প্লেয়াররা মিলে ওভারঅল যে একটা ইউনিট তৈরি করেন, সেটার সামনে বড় বড় ডিফেন্ডাররাও অসহায়ত্ব বরণ করে, যেটা আমরা এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচও দেখেছি। এটা এনজো মারেস্কার দলের জন্য বিশাল একটা কিন্তু বিপর্যয়ের কারণ হতে পারে যদি শুরু থেকে তারা ম্যাচটা কন্ট্রোল করতে না পারে। অবশ্য চেলসির ক্ষেত্রে পজিটিভ বেশ কয়েকটা কথাবার্তা বলার সুযোগ আছে, যেমন ডিফেন্সিভ মিডফিল্ড বা মিডফিল্ডে ময়েসেস কাইসাদো এবং এই টুর্নামেন্টে সর্বোচ্চ অ্যাসিস্ট করা এনজো ফার্নান্দেজ, তার সামনে ইনফার্ম কোল পালমার, দুই ফ্ল্যাঙ্কে এনকুনকু নেতো এবং একেবারে সামনে থেকে সাম্প্রতিক সময়ে কিছুটা হলো নজর কারা জও পেদ্রো। সব মিলে মিডফিল্ড টু ফাইনাল থার্ডের এই লাইনটাকে ব্যালেন্স একটা লাইন বলা যায়। বিশেষ করে ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে আমরা এই জিনিসটা দেখেছি। তবে অনেক কিছু ইন্ডিভিজুয়াল ব্যাটেলের উপর কিন্তু এই ম্যাচটার গতিপথ নির্ভর করবে, যেমন এনজো ফার্নান্দেজ নাকি ভিতিনা কে বেটার গেম কন্ট্রোলার, সেটার একটা অলিখিত ফাইনাল পরীক্ষা কিন্তু এখানে চলে আসছে। এটার উত্তর আপনারা এই ম্যাচে পেয়ে যাবেন। খুবই ক্রুশাল আসলে এখানে এনজোর সাথে ভিতিনের পারফরমেন্সটাকে কম্পেয়ার করা। একটু স্পেস পেলে কোল পালমার খুবই বিপজ্জনক একজন প্লেয়ার হতে পারেন, তার দিকে নজর রাখতে হবে। পিএসজির ডিফেন্সেরও কিছু না কিছু কাজ আছে, বিশেষ করে ওভারল্যাপ করে উপরে উঠে আসলে সেন্টার ব্যাকরা আসলে কতটুকু ব্যাকআপ দিতে পারবেন। পিএসজির এই ব্যাপারটা পরীক্ষিত নয়, কারণ তাদের বিপক্ষে অন্যান্য প্রতিপক্ষরা মুহুর্মুহু আক্রমণ কিন্তু করতে পারছে না। এ ম্যাচে চেলসিকে যদি আসলে ভালো খেলতে হয়, মিডফিল্ডে সে কন্ট্রোল এবং ফাইনাল থার্ডে সেই ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে, যাতে করে প্যারিস সেন্ট জার্মের
মিডফিল্ড লাইন এমনকি অ্যাটাক লাইনে একটু পিছে সরে খেলতে বাধ্য হয়। দেখা যাক এনজো মারেস্কা সেটা করতে পারেন কিনা। না হলে লুইস এনরিকের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের কাছে এ সিজনে প্রায় অনেক কোচই অসহায়। এটা আরও একটা অসহায়ত্বর সিনারিও হতে পারে। তবে নিউট্রাল ফুটবল ফ্যান হিসেবে আশা করব ম্যাচটা যাতে করে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা ছড়ায়, কারণ একটা মনের মতো ফাইনাল দেখার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে।